মুস্তাফা ফারুকীর মতো ডিরেক্টর বাংলাদেশে লাগবে আর অনেকগুলা কাজল আহমেদ লাগবে। শাকিব খান একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা। ইন্ডিয়ান নায়িকা কাকে নিবা, দেশের কাকে নিবা, এই জায়গায় তমা মির্জা কেন না, বা বিদ্যা সিনহা মিম কেন না? সিয়াম বা রাজকে নিয়ে তোমার ফিউচার কোনো প্ল্যান আছে বা তোমার কোনো দায়বদ্ধতা আছে? আমার সিনেমাতে যাকে লাগে তাকে নিব আমি। প্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে একটা মনোরম পরিবেশে যে ডিরেক্টরটি বসা, তাকে আপনারা সবাই অলরেডি চিনেন। বাংলাদেশের এই মুহূর্তের নাম্বার 1 ফিল্ম ডিরেক্টর রায়হান রফি। তুফান ক্যাচ, বাহ, তুমি ভালো ক্যাচ ধরতে পারো রাফি। হ্যাঁ রাফি, তুফান হিট, সুপার হিট, ব্লকবাস্টার হিট, এটা একটা চ্যালেঞ্জ ছিল তোমার জন্য। আমরা এই সাকসেসের গল্প সাধারণভাবে তোমার কাছে শুনতে চাই না। আমরা তোমার একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে তুফান যখন শুটিং হয় তখন সেটা আটকানোর চেষ্টা করা হয়েছিল, যখন রিলিজ হয় তখন আটকানোর চেষ্টা করা হয়েছিল, যখন মুক্তি পেয়েছিল মানুষ বলেছিল 3 দিনের বেশি চলবে না। এই যে পদে পদে তোমাকে আটকানো, বাধা দেওয়া, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তুমি যা করলা, তারপরও তোমার এই বাধার সম্মুখীন কেন হতে হচ্ছে? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যাটা কোথায়? আমার কাছে মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি না, মানে এটা যখনই যে শুনে সে বলে এটা হয়তো আমাদের কিছু বাঙালিদের সমস্যা আসলে, যে একজন উপরে উঠলে একজন টেনে ধরে। বাট আসলে এটা নিয়ে খুব একটা চিন্তা করি না কেন জয় ভাই, যখন 1 কোটি মানুষের মধ্যে 5 জন টান দেয়, সেটা নিয়ে যদি কথা বলি, তখন বাকি যে 94 বা 99 লক্ষ মানুষ পজিটিভ, তাদেরকে অসম্মান করা হয়। এবং এর মধ্যে নেগেটিভ মানুষ আরও বেশি উৎসাহ পায় যে আচ্ছা আমাদের তো পোর্ট করে আসলে। তো যখন একটা জিনিসটা কোটি কোটি মানুষ পজিটিভ কথা বলতেছে, কোটি কোটি মানুষ এটা নিয়ে প্রাউড ফিল করতেছে যে এটা বাংলাদেশের ছবি, তখন 2-3 জন 4 জন মানুষ যারা কিনা আসলে বাংলা চলচ্চিত্র ভালো চায় না, তারা কথা বলবেই। বিষয়টা খুবই ক্লিয়ার, এবং আমি এটা বিশ্বাস করা শুরু করছি যে কোনো জায়গায় ভালো কাজ করতে গেলে কিছু মানুষ যারা কিনা চায় না ইন্ডাস্ট্রিতে। কিন্তু তুমি মার্কেটের এখন নাম্বার 1 লিডিং ডিরেক্টর, তুমি মানে হিট, রাফি মানে মানি গ্যারান্টি, রাফি মানে বাংলা চলচ্চিত্রের সুপারহিট। সে শাকিব খানকে নিয়ে করুক, নিশোকে নিয়ে করুক, সিয়ামকে নিয়ে করুক, এতে করে হয় কি, ধরো তুমি শুরুটা করছিলে সিয়ামকে নিয়ে, সিয়াম পূজার একটা এক্সপেকটেশন তোমাকে নিয়ে ছিল যে অনেক দূর তোমাকে নিয়ে হাঁটবে। তুমি কিন্তু ট্র্যাক চেঞ্জ করে আবার নিশোকে নিছো, তুমি রাজকে নিছো, তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে ট্রাই করছো। অ্যাক্টররা কেউ তোমার উপর ফুললি ডিপেন্ড করতে পারে নাই যে আমি রাফি বা রাফি আমার। এই যে ডিপেন্ড করতে না পারার কারণে অ্যাক্টরদের ভিতরে একটা ক্ষোভও আছে, একটা দুঃখ আছে, এবং এক ধরনের ফ্রাস্ট্রেশনও আছে। কারণ ডিরেক্টর তো রাফির কাজ করতে হবে। রাফি আসলে এই অ্যাক্টরদের এবং অ্যাক্ট্রেসদের নেবার ক্ষেত্রে কোন ফর্মুলা ফলো করে? রাফি কি এই ব্যাপারে খুবই সেলফিশ, প্রফেশনাল, নাকি রাফি সম্পর্ককে দাম দেয়? না, আমার বিষয়টা খুবই ক্লিয়ার। দেখেন, আমি আজকে ইন্ডাস্ট্রি সিনেমা বানাতে আসছি আমার মনের ক্ষুধা থেকে আমি সিনেমা বানাই। আমি কোনো সময় প্রোডাকশনের জন্য সিনেমা বানাই না, যে একটা প্রোডাকশন বানাতে হবে, একটা প্রোডাক্ট চলো বানায় ফেলি, এটা হিট দিতে হবে, এরকম বানায় না। আমার মনে একটা গল্প আসে, এই জন্য আমার একটা গল্প কিন্তু আলাদা। আমি কিন্তু হিট হওয়ার পর পরাণকে রিপিট করি নাই। পোড়ামন 2 একটা গ্রামের ছবি হিট হওয়ার পর এটাকে রিপিট করি, এবং সেম ডিরেক্টর কিন্তু রিপিট করে, নিজের কাজকে রিপিট করে। আমি অন্য জনরার কাজ করার চেষ্টা, যেটা আমার মন চাইছে। আমার মন চাইলে আমি আবার পরাণের মতো ছবি বানাবো, আমার মন চাইলে আমি আবার তুফানের মতো ছবি বানাবো, মন চাইলে আবার শুরু, আমার মন যেটা চায়। আমি যখন গল্পটা সিলেক্ট করি, সেই গল্পের সাথে যে যায় আমি তাকে নিই। বাট আমার কাছে যেটা মনে হয় জয় ভাই, সেটা হলো যে কেউ যদি ক্ষোভ দেখায় বা কেউ যদি কষ্ট পায়, এটা আমার মনে হয় তার ভুল। কারণ দেখেন, একটা আর্টিস্ট, মানে আমার কথা কি, যে মানুষটা খুব কষ্ট পাচ্ছে যে রাফি আমাকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা কেন বানাচ্ছে, সে তো সব সিনেমা আমার সাথে করছে না। সে তো এরকম লিখে দিচ্ছে না যে আমি যত সিনেমা করবো রাফির সাথে করবো। একটা আর্টিস্ট সবার সাথে সিনেমা করতেছে, অন্য অন্য ডিরেক্টরের সাথে। তো ডিরেক্টরও যখন তার ক্যারেক্টারের জন্য যাকে যায় তার সাথে সিনেমা করবে। সো তুমি কারোর প্রতি বায়াসড না, বা কারোর প্রতি না, আমি আমার গল্পের প্রতি বায়াস। আমি যেরকম তুফানের গল্প যখন লিখছি, আমার মানে চোখের পলকে মনে হয়েছে যে এটা বাংলাদেশে শাকিব খান ছাড়া, এইরকম একজন মেগা স্টার ছাড়া, এইরকম একটা মানুষ ছাড়া এইটা কোনোভাবে এই ক্যারেক্টারকে পুল অফ করতে পারবে। এবারে মানুষও কিন্তু বলছে যে এই ক্যারেক্টারটা শাকিব খান ছাড়া বাংলাদেশ, মানে কি বাংলাদেশ, ইন্ডিয়াতে কেউ, মানে কলকাতাতেও কেউ এই ক্যারেক্টার পুল অফ করতে পারতো। এইরকম অ্যাটিটিউড, এইরকম ডাবল ক্যারেক্টার, এইরকম দেখতে মনে হবে যে না, সে আসলে এরকম একটা ভয়ঙ্কর মানুষ, তাকে দেখলে ওই মানে বাঘের মতোই লাগবে, সবার থেকে তাকে ডাউন লাগবে। এই যে তার সব কিছু মিলায় এবং এন্টারটেইনিং ছবি হবে,
তো এটা আসলে এবং এত বাজেটের ছবি কিভাবে আমি কাভার আপ করবো সব কিছু মিলে সম্ভব হতো এবং আমি আমার কাজের ক্ষেত্রে খুবই ঠিকঠাক চিন্তা করেই আমি কাস্টিং করি এবং আমি কোনো সময় এটা হয় না আমার যে আমি কাস্টিং চিন্তা করে গল্প কখন লিখি না। আমি গল্প লিখি, গল্প আমাকে বলে দেয় যে আসলে আমি এই ছবিটাতে কে এই গল্পটাকে। আচ্ছা রাফি, ধরো সিয়াম, রাজ, এরা ধরো তোমার সাথে যে হিটটা হইছে তারপরে সেইভাবে তারা জ্বলে উঠতে পারে নাই, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য তাদের দরকার। সিয়াম বা রাজকে নিয়ে তোমার ফিউচার কোনো প্ল্যান আছে বা তোমার কোনো দায়বদ্ধতা আছে? কারণ দুইজনই তোমার বলা যায় যে আশীর্বাদ পুষ্ট শিল্পী। অবশ্যই দায় কি, মানে আমার বন্ধু, ওরা আমার আপন মানুষ, অবশ্যই এখন তারা জ্বলে উঠতে পারেনি, তাদের দোষ না, ইন্ডাস্ট্রি দোষ। সেটাই বলছি, ইন্ডাস্ট্রি তো এখন দেখেন পরাণের মতো ব্লকবাস্টার সিনেমার পরে বা পোড়ামন 2-এর মতো সিনেমার পরে, যেখানে সিয়াম প্রথম সিনেমাতেই সে হিট দিল, সুপার হিট দিল সিয়াম পূজা দুইজন, এরপরে তাদের জুটিকে নিয়ে কেউ কেন ঠিক মতো কাজে লাগাতে পারলো না। আসলে তারা তো প্রমাণ করলো দুজনই যে তারা ভালো অভিনয় করে, তারা ভালো নাচতে পারে এবং দর্শক তাদের ছবি দেখে। কেন এরপরে তাদেরকে নিয়ে আর কেউ ওইটা করতে পারলো না? আসলে এত বছর হয়ে গেল, কারণ আর্টিস্টের তো, আপনি নিজেও একজন আর্টিস্টকে কি দোষ দিব? তুমি দোষটা কার দিবা এখানে? দোষ ইন্ডাস্ট্রির দোষ, ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারে নাই, তাদেরকে নিয়ে তোমার ভালো ভালো কাজ করতে পারে নাই। ইন্ডাস্ট্রির দোষ মানে ইন্ডাস্ট্রির ডিরেক্টর এই তোমরা 2-3 জন, প্রডিউসারও 2-3 জন। আমরা তো আর বলি না যে আমরা 2-3 জন ছাড়া কেউ সিনেমা বানাতে পারবে না, কিন্তু সিনেমা বানায় তো লাভ হচ্ছে না, তুমি নিজেও দেখতেছো। এই যে তুমি ইকবাল ভাইয়ের রিভেঞ্জ দেখলা, সেখানে তুমি নিজেই রেজাল্ট পাচ্ছ, এর আগের বার ডেড বডির রেজাল্ট পাইছো, অন্য যারা বানাচ্ছে তাদের রেজাল্টটাও তো পাচ্ছ। আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, বাধা দিচ্ছ না, কিন্তু ইন্ডাস্ট্রি তোমাদের হাতে। তোমরা যদি মেধা দিয়ে এই শিল্পী যাদের সম্ভাবনা আছে তাদেরকে প্যাট্রোনাইজ না করো, তাহলে তো তাদের ভবিষ্যৎ সমস্যা হবে। আমি যেভাবে করে এক একটা সিনেমাতে একজনকে নিচ্ছি এবং সিনেমাগুলো ভালো হচ্ছে এবং সিনেমাগুলো মানুষ পছন্দ করছে, আর কেউ কেন রিস্কটা নিচ্ছে না? কারণ আর কেউ তোমার মতো বাজেটও পাচ্ছে না, তোমার মতো মেধাও নাই। আমি তো অনেক বাজেট পাইনি শুরুতে, আমার তো অনেক কম বাজেটে কাজ করছি, আমার পরান তো অনেক কম বাজেটের ছবি ছিল। যদিও মানুষ অনেক সময় এই কথা বলে যে মানে আমাদের বাংলাদেশে একটা সমস্যা আছে যে ক্রেডিট দিতে পারে না কেউ কাউকে। পরান যে ব্লকবাস্টার এটা নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু সবাই বলে কি যে দিনটা ডের জন্য পরান ব্লকবাস্টার হয়েছে। আচ্ছা আমি ধরে নিলাম দিনটা ডে উসিল্লায় পরান ব্লকবাস্টার হয়েছে, তো আমি যদি কারো কাঁধে ভর করে ব্লকবাস্টার হই তাহলে সেও তো ব্লকবাস্টার হবে। রাইট, দিনটা দিয়ে কাঁধে ভর করে যদি ব্লকবাস্টার হতো তাহলে দিনটা দিয়েও আরও বড় ব্লকবাস্টার হচ্ছে। দিনটা দিয়ে কেন সুপার ডুপার ফ্লপ হইলো? আমি যখন ছোটো করতেছি আমি বললাম যে ছবি মেরিটে আসলে ছবি জায়গায় যাবে। পরাণ যেরকম অল্প বাজেটে হয়েছে, গল্প যদি ভালো মতো বলা যায় মানুষ সিনেমা দেখে। এই যে সিনেপ্লেক্সে আজকে আমার সিনেমা মানুষ দেখতেছে বা সুরঙ্গ সময় দেখছে, এখন তো আমার সিনেমা বেশি মানুষ দেখতেছে, কারণ এটা পুরোপুরি আমার ক্রেডিট না। আসলে সত্যি কথা বলতে এটা অনেক বড় প্রোডাকশন, এখানে অনেক বড় একজন তারকা আছে, এটা মানতেই হবে আসলে। এবং এই যে অনেক বড় তারকার প্রসঙ্গ তুমি বললা, আমরা সবাই জানি শাকিব খান যখন তোমার সুরঙ্গ মুক্তি পেল প্রিয়তমার সাথে না, তখন শাকিব খান এবং নিশো তোমরা এক ধারণা ওরা এক ধারণা, ফাইটিং ছবি মুক্তি পেল, তখন কিন্তু তোমরা শাকিব খানকে অনেক বড় তারকা স্বীকার করো নাই। আমি সারা জীবন স্বীকার করছি, ভুল কথা। আমার কোনো ইন্টারভিউ, এখন ফ্যানরা ঝামেলা পাতেছে, যাবে আপনি আমার কোনো ইন্টারভিউতে বলতে পারবেন না, আপনি কোনো রেকর্ড পাবেন না, কেউ বলতে পারবেন না। আমি একবার শুধু একদিন বলছি যে আপনার ফ্যানরা যখন আক্রমণ করতেছে তখন বলছি, এবং তার ফ্যানরা এগ্রেসিভ, এটা আমরা জানি সবাই। কিন্তু আমি কোনোদিনও, আমি সারা জীবনে আমার প্রথম ছবির থেকে যখন আমার কথা শাকিব খানের কথা সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আমি বরাবরই বলছি উনি অনেক বড় সুপারস্টার, ওনাকে নিয়ে যখন আমি কাজ করবো এরকম বড় কিছুই হতে হবে, তাইলে আমি করবো, এমন কিছু করবো যেটা কেউ আগে কখনো করেনি। দেখেন একটা জিনিস খুব স্টাবলিশ, সবাই এটা বলে, রাফি যা বলে তাই করে। মুখে বললাম অনেক কিছু, কিন্তু কাজে আমি সব বরাবরই বলছি। আমি এই কথাটা আপনি আমার সার্চ করলে এখন পাবে, এখন ইন্টারনেটের যুগ, মিথ্যা সার্চ করলে পাবে রায়হান রাফি ইন্টারভিউ শাকিব খান। আমি বরাবরই বলছি শাকিব খানকে নিয়ে আমি যদি কাজ করি এমন কিছু করবো যা কেউ ভাবেনি আগে, যা কেউ করেনি আগে, আমি কিন্তু সেটা করলাম। তো সুরঙ্গর সময় ফ্যানদের একটা ঝামেলা হয়েছিল নিশু ভাইয়ের সাথে। নিশু ভাইয়ের কিছু বক্তব্য আপনি খেয়াল করেন, আমার কোনো বক্তব্য কিন্তু এমন ছিল না। নিশু ভাই কিন্তু তুমি গাইড করছো। না, নিশু ভাইকে কেউ কাউকে গাইড করতে পারে না, এটা ভুল কথা। আমাকে যেরকম কেউ গাইড করতে পারে না, আমরা সবাই ম্যাচিউর, নিশু ভাই আরও ম্যাচিউর। নিশু ভাইয়ের কেরিয়ার আমার থেকে অনেক বড়, নিশু ভাই আমার থেকে অনেক সিনিয়র, ওনাকে আমি বড় ভাই বলে ডাকি। নিশু ভাইয়ের কোনো কথার দায়ভার আমার না, কারণ উনি আমার গাইডেন, ওনাকে আমি শুধুমাত্র, এবং আমি সবাইকে, আমি যখন সিনেমার সেটে থাকি তখন আমি ডিরেকশন দিব যে আমি এইটা চাই,
এর বাইরে সে মিডিয়াতে কি বলবে কি বলবেন এটা একান্তই তার নিজস্ব, সেটা তো আমাদের মানে এই বলাবলির ঝামেলাটা তোমাদের উপর এফেক্ট পড়ছিল? এফেক্ট না, এটা ভালো হয় না, কারোর জন্য ভালো হয় না, এই দুজনের জন্য ভালো হয় না। কিন্তু আমি যেটা বলবো, যতটুকু না বলা বলি হয়েছে এর থেকে বেশি মাখামাখি হয়েছে। কারণ আপনারা জানেন এখনকার যে মিডিয়া, এখনকার যে ইউটিউব, পুরোটাই হলো ভিউয়ে চলে। যে কথা বললে বেশি হবে, দেখা যাচ্ছে আপনি 30 মিনিটের বক্তব্যকে যখন 1 মিনিট করে আপনি দিবেন, তখন ওই 1 মিনিটটা অনেক রাফি, তোমার একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা একটু অসন্তুষ্ট হয়েছে তোমার ব্যবহারে, এই ঘটনাটা কি? বা ইউটিউবারদেরকে তোমরা কি চোখে অ্যাকচুয়ালি দেখো, বা তাদেরকে তোমার দরকার আছে কি নাই? তোমার পরিষ্কার বক্তব্য কি? না, আমি সবাইকেই আমি দেখেন, আমি নিজে আমার লাইফের প্রথম শর্ট ফিল্ম অনলাইনে ছাড়ছি, পরে শর্ট ফিল্মটা অনলাইনে ছাড়ছি ফেসবুকে, তখন ইউটিউবে এত বেশি ছিল না, ফেসবুকে ছেড়ে দিচ্ছিলাম আমি। ফেসবুকে আমার শর্ট ফিল্ম দেখে 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 মানুষ সেকেন্ড শর্ট ফিল্ম দেখছে 1 বছর পর, তারপরে আমার শর্ট ফিল্ম আবার দেখছে, এরপর কিন্তু আজিজ ভাই আমাকে ডাকছে। তো আমি কাউকে ছোট করি না কখনো, কে যে কখন কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং আমি কাউকে ছোট করে দেখি না। সমস্যাটা হয়েছে মিডিয়া, মানুষের মিডিয়া সমস্যা। আমরা যখন একটা প্রোগ্রাম করি আমাদের পরিচয়, তখন সাংবাদিকদের বক্তব্য ইউটিউবাররা আসলে আমরা আসতে পারবো না। ইউটিউবারদেরকে যখন আমরা গেটে আটকায় দিই, তখন তারা মনক্ষুণ্ণ হয়, তারা কষ্ট পায় যে আমরা আজকে ইউটিউবিং করি, ইউটিউবিং কি মানে কোনো দাম নাই, আমরা কি রাস্তার, আমাদেরই তো ভিউ বেশি হয়। তো আমরা এই জন্য এবার যেটা বলছি যে ভাই, আপনারা নিজেরা বসে ঠিক করেন আমরা কিভাবে প্রোগ্রাম করব। কারণ যেহেতু সমস্যাটা কিন্তু আমাদের নিয়ে না, এখন আমরা একটা প্রোগ্রাম করছি, আমি প্রোগ্রামে দাওয়াত দিচ্ছি, এখন এত এত পত্রিকা, এত এত ইউটিউব, আমরা কীভাবে বুঝবো? গভর্নমেন্ট তো ডিরেক্টলি করতেছে না, কোনো প্রপারলি একটা গাইডলাইন আমাদের দিচ্ছে না। তাহলে আমরা সাংবাদিকদেরকে বলছি আপনারা আমাদের একটা গাইডলাইন দেন যে আমরা এই কজন অথেন্টিক, এরা অথেন্টিক না, তো এরা বলুক যে আমরা এইটা। এখন আমরা আসলে পুরো বিপদে পড়ছি। আমরা তো কাউকে না করতে পারছি না, এখন কাউকে ছোট করতে পারছি না, কাকে এখন দেখেন এমনিতেই অনেক গুজব রটে, এগুলো বেশি কথা বলে আরও গুজব রটবে। কারণ আমরা কাউকে ছোটো করতে চাই না, আমি সবাইকে সম্মান করতে চাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে যখন সিনিয়র সাংবাদিকরা দেখে তারা আসলে জায়গা পাচ্ছে না, ইউটিউবাররা যে কিনা আসলে যারা কিনা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা নাই বা যে কিনা না, সে তাকে ধাক্কা দিয়ে আগেই চলে যাচ্ছে, সে কিছু বলতে পারছে না, তখন তাদের সম্মানে হানি লাগে। তাদের জায়গাটাও ভ্যালিড আসলে, কিন্তু এই জায়গাটার সমাধানটা আসলে রায়হান রাফি হোক বা আলফাই হোক বা সাকিব ভাই আমরা করতে পারবো না। এটা আসলে যারা কিনা বড় সাংবাদিকদের কর্তা আছে বা যারা সমন্বয়ক আছে, তারা আসলে একটা দিক নির্দেশনা দিতে হবে যে প্রেস কনফারেন্স এভাবে হবে, আমরা এই পাশে বলবো, তার এই পাশে বলবো, অথবা আমাদের জন্য একটা আলাদা হবে, ইউটিউবারদের জন্য আলাদা হবে। এখন আমরা যখন সবাইকে দাওয়াত দিব, আমরা তো কাউকে ছোটো করতে পারবো না। এটা কেমন দেখা যায়, যেমন আমার হঠাৎ ইউটিউবারদের ঢুকতে দিচ্ছি না, এখন তারা হয়তো ইউটিউবার, এখন তাদেরকে ইনসাল্ট করা হবে, এবং তারা বলবে ঠিক আছে আমরা করবো না। তো আমরা এবার ওই প্রোগ্রামে কিন্তু আমরা সাংবাদিকদের বলছি ঠিক আছে আপনারা আমাদেরকে একটা, আমাদের রনি ভাই বলছে যে আপনারা আমাদেরকে একটা প্ল্যান দেন যে এইটা গভর্নমেন্টের স্বীকৃতপ্রাপ্ত সংবাদপত্র, আমরা তাদেরকেই বলবো। এর বাইরে যদি ইউটিউবার থেকে আমরা বলি বা বলতে হয়, তখন তাদের জন্য আলাদা প্রোগ্রাম থাকবে। সমস্যাটা তাদের দুইজনে। তুমি এইভাবে এটার ব্যাখ্যা দিলা এবং এটা মনে হয় যে ভালো ব্যাখ্যাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে আপনি তো অনেকদিন যাবত ইউটিউবের সাথে আছেন এবং এটা করছেন, অনেকে আপনাকে অপছন্দ করে, অনেকে পছন্দ করে, দুটো মিলে আছে। আপনার কাছে কি মনে হয়, মানে এইটা আসলে আমার কাছে কোনো সলিউশন নেই আসলে। আমি এই জায়গায় হাত উঠাই দিচ্ছি, কারণ আমরা একটু যখন একটা জায়গায় দাঁড়াইলাম, কোনো জিনিস যখন নতুন আসে তখন একটু বিশৃঙ্খল হয়। আমরা সিনেমা হল থেকে বের হয়ে দাঁড়াইলাম, সামনে 100টা ক্যামেরা, আমি কিভাবে ডিসাইড করব, আমি কিভাবে ইউটিউবার কে সাংবাদিক, এবং আমি কিভাবে বলবো তোমরা সবাই সরে যাও, আমি তোমাদের ইন্টারভিউ দিব। এখন এই জায়গায় দাঁড়ানোটা তাহলে কি করতে হবে, দাঁড়ানোটার জায়গাটাই ঠিক করতে হবে যেখানে ওটা দাঁড়াতে পারবে না। আর দাঁড়াতে দিলে তো ক্যামেরা তুললে আমরা তো তাকে ছোট করতে পারবো না। ছোট করলে কি হচ্ছে, সে একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এমনিতেই মিথ্যা ইনফরমেশনের ছড়াছড়ি আমাদের ইন্টারনেটে। তো আমার কাছে মনে হয় এইটা আসলে আমাদের সম্মানিত সাংবাদিক যারা আছেন, মিডিয়া সাংবাদিক যারা অনেক সিনিয়ররা আছেন, যাদেরকে আমরা অনেক সম্মান করি, তারা এটা আসলে আমার মনে সুন্দর করে যদি ঠিক করে দেয় আমাদের জন্য বেটার। রাফি, এই যে নাবিলাকে নিলে খুব ভালো প্রশংসা হলো, আমিও দেখে খুব প্রশংসা করলাম। মানে ক্যারেক্টারে নায়িকাদের ক্ষেত্রে এই যে একটা ক্যারেক্টার নিলাম মিমিকে, একটা নিলাম নাবিলাকে, দুইটাই দেখা যায় যে নতুন, মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে। কারণ আমরা ইন্ডিয়ান নায়িকা কাকে নিবা সেটার মধ্যে যেমন একটা কিউরিসিটি ছিল, আবার দেশের কাকে নিবা, দেশে এমন একজনকে নিলে আসলে আমরা আমাদের চিন্তার উপর দিয়ে গেছি। এটা তো স্ট্যান্ডবাজি থাকবেই ডিরেক্টরে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই জায়গায় তমা মির্জা কেন না, বা বিদ্যা সিনহা মিম কেন না? আমার কাছে মনে হচ্ছে নাবিলা এখানে পারফেক্ট, এই জন্য নাবিলাকে নিচ্ছে।
কিন্তু তোমার সাথে তোমার যে বন্ধুত্ব বা যে কেমিস্ট্রি, তোমার বছরে তুমি একটা বা দুইটা ছবি করতে পারবা, এই বন্ধুত্ব বা সম্পর্কের দাবিতে করতে অধিকার থাকে যে আমি এই কাজটা আমার করব। আমার কাজে ওই অ্যাঙ্গেলে আমি কাজই করি না। আমি খুবই প্রফেশনাল, আপনি নিজেও জানেন। সেক্ষেত্রে কি তোমার বন্ধুত্ব বা প্রেমে ঝামেলা হয় না? আমার ওরকম কিছুতে ঝামেলা হয় না, এবং আমার ওরকম কোনো কমিটমেন্ট নেই কারোর সাথে যে আমার তাকে নিয়ে কাজ করতে হবে। এটা মিডিয়া সৃষ্টি করছে, আমার কাছে মনে হয় মানুষের মজা পায়। তমা যে সুরঙ্গতে কাজ করছে, সুরঙ্গ দেখার পর কেউ বলতে পারবে না যে তমা এটা যোগ্য ছিল না, তোমাকে যোগ্য করে ঢুকানো হয়েছে। এবং এটা কাঁচার ভিতরে অচিত পাখি না, তো তমা একজন ভালো অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রী, ও ওর যোগ্যতা দিয়ে কাজ করছে। কোথায় আরও তো অনেক ডিরেক্টরের সাথে অনেকের সম্পর্ক শোনা যায়, তখন যখন কাজ করে তখন কেউ কেন বলে না? তো কেন মানুষ ওকে আক্রমণ করে? কারণ মানুষ এটাতে ধরেন সেম কাহিনী আর কি, মানে যে যেটা পারেন না আর কি। সুরঙ্গতে দেখার পর কেউ বলতে পারছে যে সুরঙ্গটা এটা না নিলে ওইটা হইলে ভালো হইতো। তো আমার ও যোগ্যতা, যখনই আমরা দেখেন কি হয় ভাই, যখনই এই অ্যাঙ্গেলে ফেলে দেওয়া হয় যে আচ্ছা খুব ভালো বন্ধু, তখনই একজন অভিনেত্রীকে বা একজন অভিনেতাকে ছোট করা হয়। আরে একদম ফাইনাল কথা হচ্ছে, রাফির কাছে বন্ধুত্ব আলাদা না, বন্ধুত্ব জায়গায় আমার প্রফেশনাল, আমার সিনেমাতে যাকে লাগে তাকে নিব আমি। আমার বন্ধুত্ব দিয়ে আমার কি হবে? আমি সেটা খুবই ভয়ানক, আমি যেটা চাই সেটাই আমি করি। আমার গল্পের জন্য যাকে যাবে তাকে আমি হাতে পায়ে ধরে নিয়ে আসবো। রাফি, এই যে ধরো এত সুপারহিটের ভিড়েও, সব ছবির ভিড়েও মানুষের একটা কমন প্রশ্ন থাকে যে নারী বিদ্বেষী রাফি থাকে, যে রাফি মানে হচ্ছে এই যে একজন আমাকে ওই দিন বললো ফোন করে যে রাফিকে কিন্তু বলবেন জয় ভাই যে রাফির সিনেমা এত সুপারহিট, কিন্তু আমরা বাচ্চা নিয়ে দেখতে গেছি, ওইখানে তো কোনো উল্লেখ করা নাই যে বাচ্চা দিয়ে যাওয়া যাবে না, কিন্তু এই খুনাখুনি মারামারি দেখে বাচ্চাদের মনে প্রভাব পড়ছে। এই বিষয়ে এই যে একের পর এক সিনেমা তোমার এই যে মারামারি, এই যে খুনাখুনি, জখম, এটার বিষয়ে বাচ্চাদের বিষয়ে তোমার ব্যাখ্যাটা কি? আমি বাচ্চাদের দেখতেছি অনেক প্রচন্ড দেখতেছে, বাট এরকম কমপ্লেইনও আসছে, এই ব্যাপারটা তুমি কি ব্যাখ্যা করবা? না, আমি খুব কম এরকম কমপ্লেইন পাইছি। ওটা দেখছি মানুষ ফ্যামিলি, মানে আমি দেখতে সিনেপ্লেক্সে ফ্যামিলি অডিয়েন্সই বেশি। বাট তুমি ইথিক্যালি এই বিষয়ে কি সমর্থন করো? একটা বাচ্চা ধরো তার মনে যদি প্রভাব পড়ে, সিনেমার প্রমোশন একটুকু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন জয় ভাই, আমি সুরঙ্গ সময় কি বলছি, আপনারা নতুন ডিফারেন্ট ধরনের একটা গল্প দেখবেন। এই গল্প আপনারা আগে কখনো দেখেন নাই, আমি সেই গল্পটা প্রেজেন্ট করছি। আমি পড়ানোর সময় বলছি যে আমি সত্যি ঘটনা অবলম্বনে একটা ভালোবাসা গল্প বানাইছি। আমি তুফানের শুরু থেকে বলে আসতেছি আমি একটা পুষ্পা এবং কেজিএফ টাইপের সিনেমা বানাতে চাই। পুষ্পা এবং কেজিএফের কথা আমি উল্লেখ করছি, কিন্তু যে আমি ওই ধরনের একটা সিনেমা বানাতে চাই যেটা বাংলাদেশে আগে হয় না। আমি কিন্তু খুবই ক্লিয়ার ছিলাম, আমি কিন্তু ঢুকাইছি একভাবে আর ভিতরে দিছি একটা, এরকম না। আমি খুবই ক্লিয়ার, যারা এখানে সুরঙ্গ খুঁজতে যাচ্ছে, যারা পরাণ খুঁজতে যাচ্ছে, তারা ধরা খেয়ে আসতেছে। আমি বলেই আসছি যে আমি একটা ফুল অফ কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি। আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক টেনশন, অনেক রকমের ফ্রাস্ট্রেশন, লাইফ নিয়ে, বাজারের দাম বেশি, দুর্নীতি, অনেক কিছু নিয়ে তারা 2.5 ঘন্টা সিনেমা হলে যাবে, নাচানাচি করবে, একটা অ্যাকশন দেখে আসবে এবং লাস্টে একটা দুর্দান্ত গল্প নিয়ে আসবে এবং সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবে, যেটা বাইরের দেশে আমাদের হয়। তুফানের যে মানুষের অপেক্ষা থাকবে সেকেন্ড পার্টের জন্য, বাংলাদেশে কোনো মুভি সেকেন্ড পার্টের জন্য এই অপেক্ষা থাকবে না। এটা বাহুবলীতে হয়েছিল যে তোমার সাথে একমত। তো কি হয়েছে, আমরা প্রমোশনে আমরা টিজার দেখাইছি। দেখেন, আমি সব কিছু তো মুখে বলে দিব না, আমাদের বিজনেস পলিসি আছে। আমি আমার ফার্স্ট টিজার কী দেখাইছি, গুলি করতেছি। আমার সেকেন্ড টেইলার কি, আইটেম সং উড়াধুরা মায়ের। আমার পরের টেইলার কি, গোলাগুলি। তা আমি তো আমার টেইলারে বুঝা, টেইলার কেন হয় বা টিজার কেন হয়, যে আমার সিনেমাটা কি। তা আমি তো স্পষ্ট বুঝাই দিচ্ছি যে এটা একটা মারামারি সিনেমা, অ্যাকশন সিনেমা। তা আপনি আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনার এসে কনসার্ন থাকেন, রাইট, তাহলে তুমি এখানে উল্লেখ করার কোনো প্রয়োজনীয়তা মনে হয় বাংলাদেশে না। বাংলাদেশে এটা সেন্সর বোর্ড থেকে উল্লেখ করার কথা। বাইরের দেশে কি হয়, সেন্সর বোর্ডে 4টা না 5টা থাকে, ক্লাস থাকে, সার্টিফিকেশন থাকে যে এটা 18+ মুভি লেখা থাকে, 18+, 18+, 13+। এটা সেন্সর বোর্ড থেকে আসে যে এই ছবিটা 18 বছর বেশি দেখবে, এই ছবিটা যেমন ইন্ডিয়াতে আমাদের ছবিটা 18+ হবে, ওরকম সার্টিফিকেট পাবে। এটা হলো তো সেন্সর বোর্ড থেকে হয়। বাংলাদেশের সেন্সর বোর্ড আইনটা যেটা, সেটা অনেক, এইটাতে এইটা নাই। সামনে হয়তো এটা করার চিন্তা ভাবনা করতেছে। তো আমি কেন বলবো, আমার দর্শক আমি কেন কমাবো? কেউ যদি তার বাচ্চা নিয়ে যেতে চায় যাবে, ওই যেই খুব বেশি দৃশ্য এরকম নাই, আমার মনে হয় না এমন কোনো দৃশ্য। এখন বাচ্চা কাচ্চারা টিভিতে সারাদিন গেমসের মধ্যে গোলাগুলি দেখে, মানে বাচ্চা কাচ্চারা বাংলাদেশে টিভি দেখে না, বাংলাদেশে গোলাগুলি কি আর এমন গোলাগুলি না তো মানুষের একদম হয়ে যাচ্ছে, কোরিয়ান সিনেমা মতো তো না। যথেষ্ট মানে যেটা গল্পের জন্য যতটুকু দরকার ততটুকুই, মানে আলাদা করে ফেলতেছে এরকম কিছু না। তো অনেক বাচ্চারা, আমি কিন্তু এরকম কোনো ভিডিও পাই নাই যে আমার বাচ্চা দেখে ভয় পেয়ে গেছে। শাকিব খান সম্পর্কে আরেকটা কথা বলি, যারা তুফান দেখে পরেও এটা মানে ওই যে মেয়ে বিদ্বেষের কথা বলছে,
তুফান দেখার পর কেউ যদি এটা বলে থাকে তারা বলবে সে আসলে গল্প সম্বন্ধে ধারণা নেই। এই সিনেমার হিরো হলো নারী, অন্যায়ের প্রতিবাদ করছে, আর যারা কিনা বলতেছে যে এটা আসলে আবার এটা তারা বুঝতেই পারে, তাদের সেই ধ্যান জ্ঞান নেই। আচ্ছা, আমার রাফি। সিনেমার মেইন হিরো কিন্তু নারী এই সিনেমা। রাফি, বিগ বাজেট মার্কেটের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা? মানি ব্যাক রিটার্ন, মানি ব্যাক গ্যারান্টি কতটুকু? ধরো তুমি একটা ছবিকে 10 কোটি 15 কোটি টাকার লেভেলে নিয়ে যাচ্ছ, কিন্তু মার্কেটটা কি 10 কোটি 15 কোটি টাকার লেভেলে যাচ্ছে? গেল তো টাকা তো উঠতেছে, দেখা দিলাম তো বাংলাদেশে বড় বাজারে ছবি চলে, প্রমাণ তো দর্শক করে দিল। বাংলাদেশে কিন্তু বড় বিমানও চলে। এক্স্যাক্টলি, কেউ একসময় কল্পনা করছে যখন যে বাংলাদেশে প্রথম প্লেন আনছে সে ভাবছে বাংলাদেশে প্লেনের টিকিট পাওয়া যাবে না? আপনি জান আজকে আপনাদের প্রায় দেশে বাইরে যান, টিকিট তো পাওয়া যায় না। কেউ কখনো ভাবছে যে এরকম হবে? তো টিকিট তো পাওয়া যাচ্ছে না। তার মানে কি মার্কেটটা বড় তৈরি হয়েছে? মার্কেট আমাদের আছে জয় ভাই। এই যে আজকে দিনে উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে যদি 100টা সিনেপ্লেক্স থাকতো, প্রথম এগুলি বাদ দাও, না, না। যা আছে তা নিয়ে বলো। যা আছে তা দিয়ে কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু উঠে যাচ্ছে টাকা না উঠলে আমি ব্যাক টু ব্যাক সিনেমা বানাচ্ছি কেন? সাকিব ভাই ব্যাক টু ব্যাক সিনেমা কীভাবে করতেছে দেখেন, যারা কাজ দেখেন যাবে, বিষয়টা খুবই পরিষ্কার। আপনি এটা বলতে পারবেন না যে ইন্ডাস্ট্রি নাই। ইন্ডাস্ট্রিতে যারা ভালো কাজ করছে তাদের হাতে কিন্তু কাজের অভাব নেই। সাকিব ভাই যখন ইন্ডাস্ট্রিতে কাজের অভাব নাই, এটা তুমি কিভাবে বললা? কার হাতে কাজ আছে বলো? যারা বলো, 2-4টা নাম বলো কাদের হাতে কাজ আছে। না, আমি যে এখানে কথা বলতেছিলাম, এখন আপনার কাজের ইয়েটা আজকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি কেন ভালো প্রফিট করতে পারছেন? আপনার ভিউ বেশি হয়। কারণ আপনার চ্যানেলে যদি ভিউ হয়তো 5টা, আপনাকে স্পন্সর কেউ করতো। এখন আপনি বলেন যে না, এটা আমি মানি না, আমি ইউটিউবিং করি, আমাকে কেন স্পন্সর করতেছে না, কেন আমাকে চ্যানেলে আমাকে চাকরি থেকে বের না করে দিচ্ছে সাগর ভাই, এটা হতে পারে না, আমি কি করব, খাবো, হবে না। আপনি লক্ষ লক্ষ ভিউ দিচ্ছেন, আপনার কন্টেন্ট ভালো মানুষ দেখতেছে, আপনার কদর সব জায়গায় বেশি। আপনি এরকম এলইডি সিনেমা 5 স্টারে বসে বসে ইন্টারভিউ নিতে পারতেছেন, এক্সপেন্সিভ ইন্টারভিউ। আমিও আপনার ইন্টারভিউতে আসতেছি, খুবই সিম্পল বিষয়। এখন আপনার যদি ভিউ না হয়, ভিউটা যেরকম আমাদের টিকিটিংটা ব্যবস্থা, আপনার সিনেমা যখন ব্লকবাস্টার হবে, মানুষ দেখবে, প্রডিউসার টাকা পাবে, আপনার হাতে কাজ আসবে। কারণ আপনি সিনেমা ব্লকবাস্টার দিবেন না, প্রডিউসার আপনার সিনেমা বানায় প্রফিটিভ হবে না, আর প্রফিট তাহলে অ্যাওয়ার্ড হইতে হবে, কিছুটা পাইতে হবে। তো তাহলে আপনি চিল্লাচিল্লি করতেছেন যে কেন আমাদের ইন্ডাস্ট্রি সিনেমা নাইতে বেকার হচ্ছে। হ্যাঁ, কেন? যখন সোনালী যুগ ছিল তখন টাকার তো ব্যাক আসতো। আমি তো এক মাসের জন্য আমি তো চাই আমি একটু বেকার হইতে 1 মাসের জন্য, আমি একটু আমেরিকা ঘুরে আসতে চাই। আমি যাবো কদিন পরে আমেরিকা যাওয়ার প্ল্যান আছে আমার, আবার রোজাইতে সিনেমা বানাতে হবে, কোরবানি সিনেমা। আমি তো চাই একটু ব্রেক নিবে। তুমি কি ঈদ ছাড়া নেক্সট সিনেমা তোমার আসবে? আসতে পারে, এবার আসতে পারে। তো যেটা হচ্ছে, আমি তো চাই ব্রেক নিতে, আমাকে তো কেউ ব্রেক দিচ্ছে না, অন্যদেরকে ব্রেক দিচ্ছে কেন? সাকিব খান তো খুব চায়, আমাকে বলছে রাফি আমার একটু ব্রেক দরকার। উনি তো পাগলের মতো কাজ করতেছে, এখন দেখি নতুন আবার প্ল্যান, নতুন আবার জিম করতেছে। উনি তো প্রিয়তমার পর রাজকুমার পর তুফান, উনি তো ব্রেক নিল না। শাকিব খান এবং চঞ্চল চৌধুরী সম্পর্কে যা কথা আগে আমরা শুনছি তোমার মুখে, ক্যাপ্টেন অফ দ্য শিপ হিসেবে এই দুইজন সম্পর্কে আলাদা আলাদা খুব সংক্ষেপে মূল্যায়ন করো। শাকিব খান কিং খান, তার অগণিত সাকিবিয়ান আছে, তার সম্পর্কে তোমার স্টেটমেন্ট যেটা ধরো এরা কোট করবে, সেটা কি হবে? শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার, এটা সবাই বলে। এই নতুন করে আমি বললে স্টাবলিশ হওয়ার মতো কিছু নাই, এটা আমরা জানি, আর কেউ নাই এই পর্যায়ে। এটা আমরা সিনেমা রিলিজের সময় দেখছি, আগুন লেগে গেছে। শাকিব খান একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা, ভয়ঙ্কর। এটা আমি প্রতিটা সিকোয়েন্সে বুঝতে পারছি। আমি একটা স্টাইলে শ্যুট করি, একটু অন্যরকম স্টাইলে শুটিং করি। আপনি আমার সাথে কাজ করছেন, আপনি জানেন আমার ব্রিফ ইনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। এটা কিছুটা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মানে ভালো অভিনেতা না হলে এটা খুবই ডিফিকাল্ট। আমার ব্রেন খুব ফাস্ট চলতে থাকে, আমি সিকোয়েন্সের মাঝখানে চেঞ্জ করতে থাকি, যে আমার মনে হচ্ছে এটা ভালো লাগবে। সাকিব ভাইয়ের সাথে আমার যদি ম্যাচ না করতো, আমাদের সিনেমার অনেক কিছু ইম্প্রোভাইজ করা তুফানের। এবং আমি যখন দেখলাম আমি যা বলতেছি উনি এর থেকে বেটার আমাকে দিচ্ছে, আমি আরও বেটার জিনিস দেওয়া শুরু করছি। এবং ম্যাক্সিমাম শট কিন্তু একদম পুরোটা সিন একসাথে পুরোটা দেওয়া। এবং যেখানে কান্না করা দরকার সেখানে কান্না, যেখানে এগ্রেসিভ, এবং এত সুন্দর অভিনয়। শুধু আমি না, আমার পুরো টিম মুগ্ধ হয়ে গেছে। দেখেন, উনি আবারও বলতেছি, উনি সুপারস্টার, মেগা স্টার, কিং খান, অনেক বড় তারকা, এটা আমাদের সবাই জানা। কিন্তু একজন ভালো অভিনেতা হিসাবে ওনাকে আমাদেরকে এখন থেকে বলতে হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অভিনেতাদের মধ্যে শাকিব খান একজন। এবার চঞ্চল আমরা যে এটা বলি না ওনাকে, এটা বলতে হবে। তুফান দেখার পর এটা বলতে বাধ্য হবেন
সাকিব খান একজন অনেক ভয়ঙ্কর ভালো অভিনেতা। তুফানের যে শেড, আপনি যদি ক্যাপ্টেন সিনেমাটা দেখছেন, আপনি নিজের অ্যাক্টর হয়ে যে শেড ক্যারেক্টার, প্রথমে একটা ক্যারেক্টার ঠাস করে একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার আরেকটা ক্যারেক্টার ঢুকতেছে, ওই ক্যারেক্টারের মধ্যে আবার দুইটা ক্যারেক্টার একসাথে বসা করতেছে, অনেক ঠাপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা একজন ভালো পারফর্মার ছাড়া এত অল্প সময়ের এটা তো মধ্যে। আসলে ট্রিপল অ্যাক্টিং, নট ডাবল অ্যাক্টিং। এবং আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, আমি মুগ্ধ হয়ে গেছি। আমি লাস্টে বলছি যে আমি খুবই হ্যাপি, আমি খুবই লাকি, আমি এই বয়সে এরকম একজন ভালো আর্টিস্ট এবং একটার সাথে কাজ করতে পারছি। আমি ভুলে গেলাম উনি অনেক বড় সুপারস্টার, কিন্তু উনি এত বড় একজন অভিনেতা। একটা ডিরেক্টর কখন মুগ্ধ হয়? যখন তার ড্রিমগুলো পূরণ হওয়া শুরু করে। আমি যে ড্রিম দেখছি সেই ড্রিম আমার পূরণ হয়ে গেছে। আচ্ছা, তোমার একটা অবজারভেশন বলো। তুফান, তোমার ছবি সবই তোমার। চঞ্চল চৌধুরী তুফানে অভিনয় করাতে চঞ্চল চৌধুরীর প্লাস হইলো না, তুফান ছবির প্লাস হইলো না, শাকিব খানের চন্দ্রবের প্লাস কথা হইলো? বলি, চন্দ্রবের কথা তো বলা হয় নাই না, তুমি এই পয়েন্টে কথা বলো। হ্যাঁ। যে চঞ্চল চৌধুরী তুফান করাতে ছবির প্লাস হইলো, রায়হান রাফির প্লাস হইলো, শাকিব খানের প্লাস হইলো না, চঞ্চল চৌধুরী প্লাস? রায়হান রাফি প্লাস মানে তো ছবির প্লাস। অবশ্যই তুফানে প্রথমত প্লাস হয়েছে। প্রথমত চঞ্চল ভাই যেটা দেখাইছে, এটা ইন্ডাস্ট্রি একটা শিক্ষা দিছে অন্য নায়ক নায়িকা অভিনেতা দেখে, যে একসাথে মিললে জিনিসটা ব্লাস্ট হয়। রাইট। আজকে চঞ্চল চৌধুরী একাই তো হিট দেয়, হাওয়া, মনপুরা, আয়নাবাজি। উনি বলতেই পারতো যে না আমি এটা করবো না, ছোট ক্যারেক্টার, যেটা সবাই বলে। উনি কেন একসাথে হয়েছে? যে একসাথে হইলে জিনিসটা অনেক বড় হবে। এবং উনি আমাকে যেটা করছে আমি অবাক হয়ে গেছি। উনির সাথে তো আমার কাজ করার ড্রিম ছিল। ইভেন সাকিব ভাই সবসময় বলে যে ওনার অভিনয় দেখে সাকিব ভাই তাকায় থাকে। কিন্তু তাদের বন্ধুত্বটা খুব ভয়ানক ভালো, তাদের খুব কেমিস্ট্রি খুব ভালো। অবভিয়াসলি চঞ্চল ভাই আমাকে, তার তো ক্যারেক্টার মোটামুটি যতটুক ছিল, সে আমাকে 1 মাসে ডেট দিয়েছে। আমি সে এতদিন ডেট দিলেন কেন? রাফি তুমি কমফোর্টেবল থাকো, তোমার আমাকে নিয়ে যেন প্রেশার না পেতে হয়। সে মানে 8 থেকে 9 বার আমি তার ডেট চেঞ্জ করছি। এই যে ভালো মানুষ এবং একটা আর্টিস্ট তখনই ভালো হয় যখন ডিরেক্টরকে কমফোর্ট দেয়। এবং সাকিব ভাই কিন্তু সেম। সাকিব ভাই আমাকে 1 সেকেন্ডের জন্য ডিসকমফোর্ট দেয় না যে আমার এটা পাবে না। আমি দেখতেছি গরমে উনি অসুস্থ হয়ে যাচ্ছে, বললাম ভাই এই চিন্তা এখন, হ্যাঁ অবশ্যই করবো, সমস্যা নেই, আপনি তো সিক, রেস্ট নেন, করা না, সমস্যা নেই, আমি কাজটা করবো। তো চঞ্চল ভাইকে দেখলাম সেম অবস্থা, যে উনি আমি যেভাবে বলতেছি এবং যেরকম ডেট লাগছে সেরকম দিচ্ছে, প্রমোশন থেকে শুরু করে। এবং এত বড় একজন স্টার, যার সিনেমা বাংলাদেশে এই ক্রিটিক্যাল মোমেন্টে যার নামে সিনেমা চলে, চঞ্চল চৌধুরী বড় নাম, সেই মানুষটা একটা সিনেমাতে এরকম ক্যারেক্টার করছেন এবং সেটা রাজি হয়েছে। এবং কিন্তু ক্যারেক্টারটা তো ভয়াবহ, ভেরি ইন্টারেস্টিং। এখন দেখেন এটাই ওনার বুদ্ধির পরিচয়। উনি ওই অনলাইনে এই ক্যারেক্টারটা কি নিশোকে তুমি অফার দিছিলা? না না, নিশোভাইকে অফার দিই আমি কোনো সময় নিশোভাইকে অফার দিই দাও নাই? না, এটা অন্যকে বলতে পারে, বাট আমি নিশোভাইকে দিইনি অফার। বাট এটা মানে এই কম্বোটা ভেরি মার্কেটে অনেক, দেখেন এটাই বলি, মার্কেটে অনেক কিছু রটে। যেমন আমি কোনোদিনও কিন্তু বলি নেই যিশু সেনগুপ্ত এটাতে অভিনয় করবে, কিন্তু সবাই কিন্তু শিওর ছিল যিশু সেনগুপ্ত। এরকম অনেক কিছু। নিশোভাইয়ের কথা আমরা জানি না, নিশোভাইয়ের সাথে একটা ছবি আপলোড করছি, মানুষ বলছে নিশোভাই ভিলেন, আর সবাই এটা বিশ্বাস করা শুরু করছে। এবং কী হয়েছে, একটা মিথ্যা যখন 100 মানুষ বলে তখন মিথ্যাটা সত্যি হওয়া শুরু করে যায়। ওইটাই আর কি বিষয়টা হয়েছে। তো অবশ্যই তুফানে প্লাস হচ্ছে, চঞ্চল ভাইয়েরও প্লাস হচ্ছে, আমারও প্লাস হচ্ছে। ভেরি গুড অ্যান্সার। রাফি, বুবলি, পরিমণি, তমা, মিম, এই 4 জন নায়িকা, ইভেন পূজা চেরি, এই 5 জন নায়িকার কাজ, তাদের কি করণীয়, তুমি একজন মাস্টার মেকার হিসেবে তোমার দায়িত্ব তো তুমি এক্সপ্লেইন করছো, বাট তুমি এদেরকে তো অনেক ভালোবাসো, এদের সম্ভাবনা অনেক প্রচুর। আমি দর্শক হিসেবে আমরাও তাদেরকে অনেক পছন্দ করি। আমি একটা স্ট্যাটাসও ওই দিন দিলাম, বেশ সারা পড়ছে স্ট্যাটাসটা। এদের জন্য তোমার দিক নির্দেশনা কি মাস্টার মেকার হিসেবে? মানে তোমাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে তোমার পজিশন। না, যেমন আমার কথা যে ওই দিন আমার সাথে কোনো একটা অভিনেতা দেখা হয়েছিল, সে বলতেছিল যে আমার সাথে কাজ করতে ভাই আমাকে নিয়ে কেন ভাবতেছিল কেন। আমি তখন বললাম যে দেখো ভাই, তোমাকে নিয়ে ভালো ডিরেক্টর ভাবতেছে না, তুমি মন খারাপ করতেছো স্বাভাবিক, কিন্তু মন খারাপ করার সময় তুমি এমন বাজে বাজে সিনেমা করতেছো, আরও ভালো ডিরেক্টররা তোমাকে ভাবা বন্ধ করে দিচ্ছে। আমি তাদেরকে বলবো যে কাজ যদি আপনার হাতে স্ক্রিপ্ট পছন্দ না হয় বসে থাকে, কিন্তু ভালো কাজ আসতেছে না বলে যদি একটা খারাপ কাজ আপনি করে ফেলেন, সেটা আপনাকে আরও পিছনে নিয়ে যাবে। কারণ মার্কেটে কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা সবসময় ফ্রেশ জিনিস চাই, আর নাহলে ভালো জিনিস চাই। যখনই কোনো আর্টিস্ট ব্যাক টু ব্যাক কিছু বাজে ফিল্ম করে ফেলে, তখন তার কাছ থেকে প্রডিউসাররা মুখ ফিরে না। দেখেন একটা সিনেমা পুরোটা ডিরেক্টরের উপর থাকে না, আসলে সব কিছু তো ডিরেক্টর না, প্ল্যান থাকে, একটা প্রডিউসার থাকে, সব কিছু প্ল্যান করে একটা টিম ওয়ার্ক। তুফানটা কিন্তু টিম ওয়ার্ক, আমিও টিম ওয়ার্ক বিশ্বাস করি। যে তারা যদি ভালো কাজ করতে চায় তাদেরকে বসে থাকতে হবে।
বসে থাকতে হবে, এটা হচ্ছে তুমি নায়িকাদের জন্য পরামর্শ বসে থাকতে মানে কি, ভালো স্ক্রিপ্ট পছন্দ না হলে মানে কাজ ওই করতে হবে, পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে ভালো কাজ করতে চায়, এখন দেখেন সে যদি টাকা ইনকাম করতে চায়, সে বসে থাকবে কেন, সে টাকা ইনকাম করবে, তাহলে তাকে চিন্তা করা যাবে না যে কেন আমাকে ভালো কাজে দিচ্ছে না। ভালো কাজে আপনাকে তখনই নিবে যখন আপনি এক্সক্লুসিভ হবেন, একটা ভালো কাজ করবেন। একই প্রশ্ন যদি আমি সিয়াম, রাজ এবং যারা রোশন থেকে শুরু করে আরিফিন শুভ, উত্তর সেম, উত্তর সেম। আপনাকে তোমার কি মনে হচ্ছে যে ওরা ভালো কাজ পাচ্ছে না, ভালো কাজ করছে না? না, অবশ্যই ভালো কাজ করছে, কেন না, হয়তো ওয়ার্ক করতেছে না ভালো কাজ। এই যে ওয়ার্ক না করা, ভালো কাজ করার পর ওয়ার্ক করে না, যেমন ধরো শরীফুল রাজ গত ঈদে 3টা ছবি ছিল, ওয়ার্ক তো করলো না, এটার ব্যর্থতা কার? শরীফুল রাজ আমাকে বলছে যে ওর ডিরেক্টরদেরকেও কন্ট্রোল করতে পারে না, সব ডিরেক্টর বলছে ঈদই আসবে। দেখেন আমি রাজের সাথে আমার পরশু দাঁত আমার খুবই ভালোবাসা, ও পাগল হোক আর যাই হোক, ওকে আমি ভালোবাসি, ও খুব ভালো অভিনয় করে, অনেক কষ্ট করে সিনেমার জন্য ছেলেটা। ওকে যদি বলি রেডিসনে মাস্টারদের লাভ দিতে হবে সুইমিং পুলের মধ্যে, ও লাভ দিয়ে দিবে, এটা শিওর। তো একবার জিজ্ঞেস করবে না যে আমি পা ভাঙবে না, ডিরেক্টর যদি লাভ দিতে ও লাভ দিয়ে দিবে, এরকম আর্টিস্ট রাজ বলছে আজকে মনে হয় একটা সিনেমা তোমার এইটা দিলে তো হইতো, তুফানের সাথে ভালো সিনেমা আসলে কিন্তু একটা কম ওই সিনেমাটা ওয়ার্ক করে যেত, কিন্তু ও বলছে যে ওর 3টা ডিরেক্টর যেসে একই ঈদের সিনেমা নিয়ে আসবে। রেজাল্ট 3টা আমি জানি না, আপনারা ভালো জানেন রেজাল্ট কী ছিল, 3টা না ওয়ার্ক করে না আসলে। তো দেখেন ও কী করবে, ভালো ভালো সিনেমায় 3টা করছে, কিন্তু 3টা যেটা ছিল কি, ওর দর্শক তো খুব বেশি না, এটা ভাগ হয়ে গেছে, এবং ওর জন্য এটা অনেক বড় ফল্ট। এই ঈদের যেমন ফাঁকা কেন, কি দরকার ছিল? সিয়ামের ক্ষেত্রে কি মনে হয় তোমার? সিয়াম তো ফার্স্ট রাইটার, সিয়াম তো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না, এই জন্য নিজেই প্রডিউস করতেছে, এখন নিজেই প্ল্যান করে করতেছে কাজ, জঙ্গলি যেটা নিজেই প্ল্যান করে করতেছে। ওর সাথে তোমার অ্যাসিস্ট্যান্টই তো যে ডিরেক্টর, আমার সাথে পুরামন 2 দহনে কাজ করছে। হ্যাঁ, ওই ছবিটা ওয়ার্ক করার পসিবিলিটি আমি তো চাই ওয়ার্ক করুক, কারণ সিয়াম অনেক পরিশ্রমী, অনেক ডেডিকেটেড, আমার ভাই, আমার লাইফের জীবনে প্রথম সঙ্গী, যার সাথে ধরে আমি হাত ইন্ডাস্ট্রিতে আগাইছিলাম, যে আমার সব সাকসেস পিছনে যে সবার আগে যে আমাকে করে, শুভকামনা জানায়। তো আমার কাছে মনে হচ্ছে ওকে কেউ ইউজ করতে পারছে না, ও রোমান্টিক বয়, কিন্তু ওকে তো সবাই অ্যাকশন কি জানি করাচ্ছে। ওর কি সিলেকশনে ভুল ছিল কখনো তোমার? আমি আসলে ওর সিলেকশন নিয়ে কথা বলতে চাই না, ও মানে ওর লাইফ, ও অনেক বুদ্ধিমান, ওর কাছে বলতে আমি মাঝে বুদ্ধি নেই। ও এখন কীভাবে একটা সিলেকশন করবে বলেন ভাই? ও তো ভালো ভালো ডিরেক্টরে কাজই করছে, যাদের কাজ করছে, এখন ওয়ার্ক করে না, এখন ও কী করবে? ও তো আর এমন তো না যে সেটা ঠিক মতো যায় নাই বা অ্যাক্টিং ঠিক মতো করে নাই, এখন একটা আর্টিস্ট কীভাবে বুঝবে? আপনি তো অনেক নায়ক ছিলেন, একটা ডিরেক্টর যখন গল্প বলে, সাইমন ভাই খুব সুন্দর একটা কথা বলছে, আমি স্ট্যাটাস দিচ্ছিলাম একটা, যে যখন গল্প বলে সুইজারল্যান্ড থাকে, শুটিংয়ে এসে দেখে যে পুকুর, তো আপনি একজন আর্টিস্ট, ডিরেক্টর যখন গল্প বলতেছে যে এই করবো সেই করবো, যা উড়াই দিব, আর্টিস্ট কী করবে? সে তো স্বপ্ন দেখে, এখন সে রিলিজ হওয়ার পরে দেখে সে অন্য জিনিস। এখন আমি আর্টিস্টদেরকে, আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি আর্টিস্টদেরকে আক্রমণাত্মকভাবে বললেন না যে তোমার ছবি ওয়ার্ক করতেছে না কেন, এটা আর্টিস্ট কী করবে? কিছু করার নেই, আপনার কি কিছু করার আছে ভাই? মানে আপনি যখন আর্টিস্ট ছিলেন, মানে এটা আপনাকে নিয়ে ভালো ডিরেক্টর পেলে আপনাকে দিয়ে ম্যাজিক দেখা দিচ্ছে, শঙ্কর দাশগুপ্ত আপনাকে নিয়ে খেলা দেখাই দিচ্ছে, তুমিও তো খেলা দেখো, আমি আমাকে নিয়ে খেলা দেখাই দিচ্ছে, কিন্তু আপনাকে নিয়ে অনেকেই নাটক বানিয়েছে, খেলা দেখাইতে পারে নাই, তার মানে কি আপনি পারেন, আপনাকে দিয়ে করতে পারেন নাই। ফারুকি ভাই সামনে অবশ্যই খেলা দেখাই দিবে। আমার কথা কি, মুসুলসা ফারুকির মতো ডিরেক্টর বাংলাদেশে লাগবে, আর অনেকগুলা কাজল আহমেদ অমি লাগবে। কাজল আহমেদ আমি কি করতেছি, সেলিব্রিটি ছাড়া হিট করে দিচ্ছে, ওর সিনেমাতে তো কোনো সেলিব্রিটি লাগে না, ওর নাটক। তো এরকম আরও ডিরেক্টর লাগবে, কনফিডেন্ট ডিরেক্টর লাগবে, যে আমার কাউকে লাগবে না, আমি কনফিডেন্ট আমার কাছে, এবং দর্শকের পালস। রাফি, ওটিটি প্ল্যাটফর্মের যেই ফিউচারটা আমরা স্বপ্ন দেখছিলাম, ওইটার মধ্যে কি একটু মানে মনে হচ্ছে যে কোথাও একটু আমাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ, সবাই টু মাচ এক্সপেরিমেন্ট করতেছে, মানুষের মাথার উপর যাচ্ছে অনেক গল্প, এই জন্য ঝামেলা হচ্ছে। কেউ তো খুব ভালো করতেছে, বাট যেভাবে আমরা আশা করছিলাম শিল্পীদের কর্ম, আমি কি বললাম, মানে কন্টেন্ট দেখেন, কন্টেন্ট তখনই সফল হবে যখন মানুষ কানেক্ট করতে পারবে, যেটা আপনি করছেন সেটা হোক, বা আমার 7 মাস ফ্লোর হোক, বা খাঁচাবি দক্ষিণ পাখি হোক, বা শিয়াব সাইডে মাইসের অ্যালেন স্বপন হোক, অথবা মহানগর হোক, অথবা কারাগার হোক, মানুষ কানেক্ট করতে পারছে। ম্যাক্সিমাম কন্টেন্ট আপনি কানেক্ট করতে পারবেন, এটা একটা বড় প্রবলেম। এবং কিছু ডিরেক্টর নিজেদেরকে ধরেন জাহির করার জন্য সিনেমা বানাচ্ছে, ওয়ার্ক করতেছে, বাট এখন চেষ্টা করতেছে, চরকি যেরকম ব্যাক টু ব্যাক ট্রাই করতেছে, এবং রাফি এখন একটা সিনেমা বানালে কত টাকা পেমেন্ট নেবে? হইচই কথা খুবই আমরা মানে বেশি বাড়াবো না, রাফি একটা সিনেমা করলে এই মুহূর্তে কত টাকা পেমেন্ট? আমি তো অঙ্কটা বলবো না, মানে অনেক 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 বেশি টাকা দিয়ে, অনেক বেশি। তো এই মার্কেটে তোমাকে তো বেশি এক্সপেন্সিভ হয়ে গেল না? এত বেশি কেন? এক্সপেন্সিভ কারণ আমার ছবি তো ব্যবসা করে, তো এক্সপেন্সিভ হবে। মানি ব্যাক গ্যারান্টি, মানে আমার ছবি তো, আমার তো মানে আমাকে নিয়ে ছবি বানালে তো
মানে আমার টাকাটা উঠে যায়। তুমি ছাড়া সিনেমার ডিরেক্টর 3 জনের নাম বলো তোমার দৃষ্টিতে। না, এটা বলতে পারবো না, অনেক ডিরেক্টর আছে, নাম অনেকে বাদ করবে, মন খারাপ করবে। ওটিটিতে কে কোন ডিরেক্টরের কাজ তোমার এখন খুব ভালো লাগছে বা কারা বেশি? অনেকেরই ভালো লাগছে, অনেকেরই ভালো লাগছে, এরকম নাম বলা যাবে না।